প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। 1971 সাল একটি যুদ্ধ ছিল না, এটা ছিল কে বাঙালি আর কে বিশ্বাসঘাতক সেই চূড়ান্ত পরীক্ষার বছর। একদিকে ছিল স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত মানুষ, অন্যদিকে ছিল ক্ষমতার লোভে আদর্শিক অন্ধত্বে নিজেদের আত্মা বিক্রি করে দেওয়া মতো কিছু মানুষ। প্রশ্ন হচ্ছে, নতুন প্রজন্ম কি জানে সেই বিশ্বাসঘাতক কারা ছিল, তারা কি করেছিল 1971 সালে, এবং কেন এই ইতিহাস আজও প্রাসঙ্গিক? আজ আমরা কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করব না, আজ আমরা সরাসরি কথা বলবো। 25শে মার্চের গণহত্যা ছিল পাকিস্তানের সামরিক জান্তার পরিকল্পিত বর্বরতা, ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড। কিন্তু তারা একা ছিল না। রাজাকার, আল বদর, আল শামস, এগুলো ছিল কোনো ভুল বোঝাবুঝি নয়, এগুলো ছিল সংগঠিত সহযোগী বাহিনী যারা পাকিস্তানি জান্তাদেরকে সরাসরি সহযোগিতা করে দিয়েছিল। তারা শুধু পথ দেখায়নি, তারা তালিকা বানিয়েছিল, তারা চিহ্নিত করেছে, তারা দরজা ভেঙে মানুষকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে এসেছে, তারপরে সরাসরি গুলি করেছে, ধর্ষণ করেছে। তারা মুক্তিযোদ্ধাদেরকে ধরে দিয়েছে এবং পাকিস্তানি জান্তারা ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। শিক্ষক, ডাক্তারদের বাড়ি চিহ্নিত করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এটি ছিল সরাসরি নিজের জাতির বিরুদ্ধে বেইমানি, নিজের জাতির বিরুদ্ধে দাঁড়ানো। একজন বিদেশি সৈন্য শত্রু হতে পারে, কিন্তু একজন স্থানীয় দালাল সে জাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ডিসেম্বর 1971 সাল, পাকিস্তান জানতো তারা হেরে যাচ্ছে, কিন্তু পরাজয়ের আগে তারা শেষ আঘাত হানে। আল বদর বাহিনী পরিকল্পিতভাবে দেশের সেরা সন্তানদেরকে অপহরণ করে এবং রায়ের বাজারে বধ্যভূমিতে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। সেটা আজও ইতিহাসের সাক্ষী। এই হত্যাকাণ্ড ছিল কৌশলগত। লক্ষ্য ছিল স্বাধীন দেশকে মেধাশূন্য করে দেওয়া, নেতৃত্বহীন করে দেওয়া, চিন্তা শক্তিহীন করে দেওয়া। এটা ছিল একটি জাতিকে ভবিষ্যৎহীন করে দেওয়ার চেষ্টা। নতুন প্রজন্মের জানা উচিত, স্বাধীনতা শুধু যুদ্ধক্ষেত্রের জেতা হয়নি, চিন্তার জগতে আঘাত হেনে সেটিকে দুর্বল করার চেষ্টাও করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে 54 বছর পরে আমরা দেখি এই পাকিস্তানি প্রেতাত্মারা কিভাবে সাংস্কৃতিক অগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। তারা নতুন নতুন শব্দ আমদানি করেছে যেগুলা আমরা খুব একটা পরিচিত নই, বা বাংলা ভাষায় সেগুলা খুব একটা স্থান নেই, যেমন ইনকিলাব, ইনসাফ, এরকম অসংখ্য ভাষা তারা ব্যবহার করে। এবং আপনারা দেখবেন এই পাকিস্তানি প্রেতাত্মাদের বট বাহিনী সর্বত্র বিরাজমান। আপনি কোনো নাটক দেখতে পারবেন না, আপনি কোনো সিনেমা দেখতে পারবেন না, আপনি কোনো গান শুনতে পারবেন না, সেখানে বট বাহিনী তারা সব ইসলামিক কথাবার্তা লিখবে, রসুলের কথা লিখবে, আল্লাহর কথা লিখবে এবং বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবে। মানুষ যখন কোনো মুক্তিযুদ্ধ বা স্বাধীন চিন্তার কথাবার্তা বলবে, তাদের সে আগ্রাসন শুরু হয়েছিল 1971 সালে এবং সেটা আজও এখনো চলমান। আজ প্রশ্ন হচ্ছে, এই ইতিহাস কি কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা স্বীকার করব রাজাকার, আল শামস, আল বাহিনীদের ভূমিকা ছিল সংগঠিত রাজনৈতিক অবস্থান? বিশ্বাসঘাতকতা কখনো নিরপেক্ষ ছিল না, এটি ছিল একটি আদর্শিক অবস্থান, এটি ছিল গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে অবস্থান, এটা ছিল মুক্ত চিন্তার বিরুদ্ধে অবস্থান, এটা ছিল একটি সুখী সমৃদ্ধ নতুন দেশের
বিরুদ্ধে অবস্থান। ইতিহাস বিকৃত করা হয়েছে বারবার। রাজাকারদেরকে পুনর্বাসন করা হয়েছে এই বাংলাদেশে, এবং সেই রাজাকারেরা আজকে সংসদে দাঁড়িয়ে আমাদেরকে নতুন আইন প্রণয়ন করবে। তারা সে আইন আমাদেরকে মেনে চলতে হবে। এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই লজ্জাস্কর ব্যাপার এই জাতির জন্য। তাদের এই যে ভূমিকা, এটা হালকা করার কোনো বিষয় না, বা হালকা করে দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু সত্য হলো, ইতিহাস কখনো চাপা থাকে না, সত্য কখনো চাপা থাকে না। যে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাদের দায়িত্ব ইতিহাস যাচাই করা, কারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের সম্পর্কে জানা, তারা কি কার্যকলাপ করেছিল তাদের সম্পর্কে জানা এবং প্রশ্ন করা, এবং মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া। তরুণরা যদি ভাবে এগুলো অতীতের ঘটনা, আমাদের সাথে সম্পর্ক নেই, তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে ভুল। কারণ ইতিহাস ভুলে গেলে বিশ্বাসঘাতকতা আবার জন্ম নেয়। রাজাকারদেরকে স্মরণ করে তাদেরকে ঘৃণা করতে হবে। রাজাকার আল শামস বাহিনী যা করেছে, ঘৃণাই তাদের প্রাপ্য। তাদেরকে ঘৃণা করা এটি একটি রাজনৈতিক সচেতনতা, এটা আমাদের নৈতিক অবস্থান এবং নতুন প্রজন্মেরও নৈতিক অবস্থান হওয়া উচিত। আপনি যদি নতুন প্রজন্ম হয়ে থাকেন বা একজন বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন, এটা আপনার নৈতিক অবস্থান এই রাজাকারদের বিরুদ্ধে দাঁড়ানো। আপনি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, নাকি সুবিধার জন্য নীরব থাকবেন? 1971 সাল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে তাহলে স্পষ্ট, নীরব অনেক সময় অপরাধের সহযোগী। আপনি যদি নীরব থাকেন, আপনি অপরাধকে স্বীকার করে নিচ্ছেন। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের বীর, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আর রাজাকারেরা, তারা ইতিহাসের সতর্কবার্তা। তারা দেখিয়ে গেছে ক্ষমতার লোভ মানুষকে কত নিচে নামাতে পারে। আপনারা সম্প্রতি দেখেছেন তাদের যে নির্বাচনী প্রচারণা, সেখানে মানুষকে বিভ্রান্ত করেছে, বেহেশতের টিকিট বিক্রি করেছে, এবং সেই টিকিট বিক্রি করে তারা আজকে সংসদে চলে গিয়েছে, 70 থেকে 80টির মতো আসনও পেয়ে গিয়েছে। নতুন প্রজন্মের কাছে আমার প্রশ্ন, আপনি কোন পাশে দাঁড়াবেন? ন্যায়ের পাশে, সত্যের পাশে, নাকি বেঈমান সুবিধাবাদীদের পাশে? প্রিয় দর্শক, সত্য জানুন, ইতিহাস পড়ুন, প্রশ্ন করুন, এবং কখনোই অন্যায়ের সাথে আপোষ করবেন না। 3S নেক্সাস মিডিয়া, আমরা ইতিহাসকে নীরব হতে দিই না। আমরা ইতিহাসকে সংবরণ করব, ইতিহাসকে রক্ষা করব, এবং প্রকৃত ইতিহাস জানার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। এবং নতুন প্রজন্মকে জানতে হবে কারা বাংলাদেশের বেঈমান, কারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, কারা এই জামাত আপনারা দেখেছেন, তাদের নৈতিকতা বলে কিছু নেই। তারা ধর্মকে পুঁজি করে, মানুষের ইমোশনকে নিয়ে খেলে, মানুষকে ধর্ম দিয়ে বিভ্রান্ত করে, বেহেশতের টিকিট বিক্রি করে। এরা হলো সমাজের কীট, এবং উন্নয়ন বা মুক্ত চিন্তার জন্য এরা হলো হুমকি বাংলাদেশের জন্য। আমাদের সবারই দায়িত্ব বা কর্তব্য হলো ইতিহাসকে শ্রদ্ধা করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করা, এবং তার চেতনাকে ধারণ করে সে চেতনাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। জয় বাংলা। আজকে এই মুক্তিঝরা মার্চকে স্মরণ করে এই ভিডিওটি করেছি, এবং যদি এটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে
লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।